আসসালামু আলাইকুম। মিউচুয়াল ফান্ডস অপারেশনস বা মিউচুয়াল ফান্ড সক্রিয়তা এই চ্যাপ্টারের উপর আমি আজকে প্রথম লাইভ ক্লাস নিব। যেহেতু এই চ্যাপ্টারের উপর আমি আজকে প্রথম লাইভ ক্লাস নিব, সেহেতু এই চ্যাপ্টারের বেসিক বিষয়গুলো প্রথমে আমরা জানবো। তারপর এই চ্যাপ্টার ম্যাথ করার জন্য কিছু ফর্মুলা লাগবে, সেগুলো আমি বুঝাবো। এরপর আমরা কিছু অঙ্কের সমাধান করা শিখবো আজকে। সো এই চ্যাপ্টারের অঙ্ক করার জন্য আমাদের কিছু থিওরি পড়তে হবে। সো আমি সেই থিওরিগুলো আগে পড়াচ্ছি। আর্থিক বাজার কাকে বলে? এখানে একটা ছোট সংজ্ঞা দেখতে পাচ্ছি যে যে বাজারে আর্থিক সম্পদ সমূহ যেমন স্টক, বন্ড, পণ্যদ্রব্য, মুদ্রা ইত্যাদি ক্রয় বিক্রয় করা হয় তাকে আর্থিক বাজার বলে। কি বললাম? যে বাজারে আর্থিক সম্পদ সমূহ ক্রয় বিক্রয় করা হয় তাকে আর্থিক বাজার বলে। এখন আর্থিক সম্পদ কেমন? যেমন স্টক। এখন স্টক বলতে আমরা কি বুঝি? শেয়ার বুঝি। তো যেই বাজারে শেয়ার ক্রয় বিক্রয় করা হয় সেই বাজারটাকেই আমরা আর্থিক বাজার বলতে পারি। যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ, এটা একটা ক্যাপিটাল মার্কেট, বাট এটাকে আমরা আর্থিক বাজার বলতে পারি, কারণ ঢাকা স্টক এক্সচেঞ্জে স্টক, বন্ড ক্রয় বিক্রয় করা হয়। তো ঢাকা স্টক এক্সচেঞ্জকে আমরা হচ্ছে আর্থিক বাজার বলতে পারি, অর্থাৎ যে বাজারে আর্থিক সম্পদ সমূহ ক্রয় বিক্রয় করা হয় সেই বাজারটাকে আর্থিক বাজার বলে। পণ্যদ্রব্য বলতে এখানে গোল্ড হইতে পারে, তারপরে মুদ্রা মানে কারেন্সি। এখন যেই বাজারে কারেন্সি বিক্রি হয় বা মুদ্রা বিক্রি হয় সেই বাজারকে আমরা আর্থিক বাজার বলতে পারি। আচ্ছা, আর্থিক বাজার কাকে বলে? আশা করি এই সংজ্ঞাটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। একদম সহজ করে লিখে দিয়েছি যে যে বাজারে আর্থিক সম্পদসমূহ যেমন স্টক, বন্ড, পণ্যদ্রব্য, মুদ্রা ইত্যাদি ক্রয় বিক্রয় করা হয় সেই বাজারকে আর্থিক বাজার বলে। এখন আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে শেয়ার রিলেটেড একটা চ্যাপ্টার। তো আমাদের শেয়ার রিলেটেড যেই ছোট ছোট থিওরিগুলো আছে সেগুলো আমরা একটু পড়ে রাখি। প্রথমত আমরা শিখবো হচ্ছে ব্রোকারেজ ফার্ম বা দালালি প্রতিষ্ঠান কাকে বলে। আমি লিখেছি শেয়ার বাজারে কমিশনের বিনিময়ে বিনিয়োগকারীর পক্ষে সিকিউরিটি ক্রয় বিক্রয়ের কাজে নিয়োজিত প্রতিষ্ঠানকে ব্রোকারেজ ফার্ম বা দালালি প্রতিষ্ঠান বলে। কি বললাম? শেয়ার বাজারে কমিশনের বিনিময়ে, শেয়ার বাজারে কমিশনের বিনিময়ে বিনিয়োগকারীর পক্ষে সিকিউরিটি ক্রয় বিক্রয়ের কাজে নিয়োজিত প্রতিষ্ঠানকে ব্রোকারেজ ফার্ম বা দালালি প্রতিষ্ঠান বলে। অর্থাৎ তুমি যদি শেয়ার ক্রয় বিক্রয় করতে চাও তাহলে কিন্তু সরাসরি তুমি শেয়ার কিনতে পারবা না বা বেচতে পারবা না, একটা প্রতিষ্ঠানের হেল্প লাগবে। কিন্তু ওই প্রতিষ্ঠানকে আমরা দালালি প্রতিষ্ঠান বা ব্রোকারেজ ফার্ম বলি। আমরা যদি হচ্ছে নর্মাল একটা আইসক্রিম কিনতে চাই তাহলে কিন্তু আমরা দোকানে গিয়ে টাকা দিলে আইসক্রিমটা পেয়ে যাই। এখানে কিন্তু কোনো দালালি প্রতিষ্ঠানের হেল্প লাগে না। ঠিক আছে? আমি আইসক্রিম যদি কিনতে যাই বা আমি যদি একটা বার্গার কিনতে চাই বা আমি যদি একটা পিৎজা কিনতে চাই তাহলে দোকানে গিয়ে টাকা দিলে আমি সেই পণ্যটা পেয়ে যাচ্ছি। কিন্তু শেয়ার কিন্তু আমরা এইভাবে কিনতে পারি না যে কোনো একটা দোকানে গিয়ে বললাম যে আমাকে কিছু শেয়ার দেন, দোকানদার আমাকে শেয়ার দিল, এরকম কিন্তু বিষয়টা না। বিষয়টা হচ্ছে শেয়ার যদি আমি ক্রয় বিক্রয় করতে চাই তাহলে একটা প্রতিষ্ঠানের কাছে যেতে হবে, যেই প্রতিষ্ঠানকে আমি বলি হচ্ছে ব্রোকারেজ ফার্ম বা দালালি প্রতিষ্ঠান। দালালি প্রতিষ্ঠানে আমরা একটা বিও অ্যাকাউন্ট ওপেন করব। ঠিক আছে? সো বিও অ্যাকাউন্ট ওপেন করলে আমরা ওই বিও অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবো। শেয়ার ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে আমাদের এই দালালি প্রতিষ্ঠান কিন্তু আমাদেরকে হেল্প করলো। এই যে বিও অ্যাকাউন্ট খুললাম, তারপর হচ্ছে আমি যদি ওই দালালি প্রতিষ্ঠানকে বলি যে আমাকে স্কোয়ার কোম্পানির 100টা শেয়ার কিনে দেন, আমার বিও অ্যাকাউন্টে যদি টাকা থাকে তারা আমাকে 100টা শেয়ার কিনে দিবে। অথবা আমি যদি ওই 100টা শেয়ার আবার বিক্রি করে দিতে চাই তাদেরকে বললে তারা আমার ওই অ্যাকাউন্ট থেকে 100টা শেয়ার বিক্রি করে দিবে। অথবা আমি অ্যাপসের মাধ্যমে তাদের প্রতিষ্ঠান থেকে আমি অ্যাপস নিয়ে আমি নিজে নিজেও শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবো। কিন্তু আমি যেভাবেই শেয়ার ক্রয় বিক্রয় করি না কেন দালালি প্রতিষ্ঠানে কিন্তু হেল্প লাগবে। হ্যাঁ, ওই প্রতিষ্ঠানের একটা বিও অ্যাকাউন্ট খুলতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আমি ওই প্রতিষ্ঠান থেকে একটা অ্যাপস নিব। দেন ওই অ্যাপসের মাধ্যমে কিন্তু আমি শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবো। তাহলে এই দালালি প্রতিষ্ঠান ছাড়া আমি কিন্তু শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবো না। এখন এই প্রতিষ্ঠান আমাকে কেন হেল্প করতেছে? নির্দিষ্ট কমিশনের বিনিময়ে তারা আমাকে সিকিউরিটি ক্রয় বিক্রয় সহায়তা করে থাকে। অর্থাৎ আমি যদি সিকিউরিটি ক্রয় করি তাহলে এই দালালি প্রতিষ্ঠানকে কমিশন দিতে হয়। আবার আমি যদি সিকিউরিটি বিক্রি করি বা শেয়ার বিক্রি করি তাহলেও এই দালালি প্রতিষ্ঠানকে কমিশন দিতে হয়। তার মানে নির্দিষ্ট কমিশনের বিনিময়ে সিকিউরিটি ক্রয় বিক্রয়ের কাজে নিয়োজিত প্রতিষ্ঠানকেই ব্রোকারেজ ফার্ম বা দালালি প্রতিষ্ঠান বলে। হ্যাঁ, ব্রোকারেজ ফার্ম ছাড়া আমরা কিন্তু শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবো না। আচ্ছা, এই হলো বিষয়। এখন ব্রোকারেজ ফিস বা কমিশন জিনিসটা কি? এখানে বলা হয়েছে যে দালালি প্রতিষ্ঠান সমূহ গ্রাহকদেরকে সিকিউরিটি লেনদেন সংক্রান্ত সেবাদানের বিনিময়ে যে পারিশ্রমিক আদায় করে তাকে দালালি ফিস বা কমিশন বলে। কি বললাম? দালালি প্রতিষ্ঠান সমূহ গ্রাহকদেরকে সিকিউরিটি লেনদেন সংক্রান্ত সেবাদানের বিনিময়ে যে পারিশ্রমিক আদায় করে তাকে দালালি ফিস বা কমিশন বলে। অর্থাৎ তুমি সিকিউরিটি ক্রয় করবা অথবা তুমি সিকিউরিটি বিক্রি করবা, এখন এই ক্রয় বিক্রয়ের যে কাজটা এখানে সেবা দিচ্ছে কে? ব্রোকারেজ ফার্ম সেবা দিচ্ছে। তাহলে সিকিউরিটি লেনদেন সংক্রান্ত সেবাদানের বিনিময়ে এই প্রতিষ্ঠান তোমার কাছ থেকে যে পারিশ্রমিকটা আদায় করবে তাকেই দালালি ফিস বা কমিশন বলে। আমি যদি 1 লক্ষ টাকার শেয়ার কিনি তাহলে দালালি প্রতিষ্ঠানকে যদি 500 টাকা পারিশ্রমিক দেই তাহলে ওই 500 টাকাকেই বলা হবে
ব্রোকারেজ ফিস বা কমিশন। ঠিক আছে, আমি যদি 1 লাখ টাকার শেয়ার কিনে আমি যদি দালালি প্রতিষ্ঠানকে 400 টাকা পারিশ্রমিক দেই, তাহলে ওই 400 টাকাই বলা হবে ব্রোকারেজ ফিস বা কমিশন। আশা করি ব্রোকারেজ ফিস বা কমিশন কাকে বলে এই বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরপরে আসো ক্যাশ অ্যাকাউন্ট এবং মার্জিন অ্যাকাউন্ট কি, এই বিষয়টা আমাদের ক্লিয়ারলি জানতে হবে। ক্যাশ অ্যাকাউন্ট, যার বাংলা অর্থ হচ্ছে নগদ হিসাব। এখন এই নগদ হিসাব বিষয়টা কি, আমি লিখেছি যে এ ধরনের হিসাবের মাধ্যমে শুধুমাত্র নগদে সিকিউরিটি ক্রয় বিক্রয় করা যায়, দালালি প্রতিষ্ঠানের নিকট থেকে কোনরূপ আর্থিক সহায়তা পাওয়া যায় না। অর্থাৎ আমরা যদি ক্যাশ অ্যাকাউন্ট ওপেন করি তাহলে শুধুমাত্র নিজের টাকায় সিকিউরিটি ক্রয় বিক্রয় করতে পারবো, দালালি প্রতিষ্ঠানের নিকট থেকে কোনরূপ আর্থিক সহায়তা বা ঋণ সহায়তা পাওয়া যাবে না। আর মার্জিন অ্যাকাউন্ট বিষয়টা কি, এই ধরনের হিসাবের বৈশিষ্ট্য হলো সিকিউরিটি ক্রয়ের ক্ষেত্রে দালালি প্রতিষ্ঠানের নিকট থেকে ঋণ সুবিধা পাওয়া যায়, তবে শর্ত হিসাবে গ্রাহককে তার হিসাবে সবসময় একটি সর্বনিম্ন অর্থ জমা রাখতে হয়। ঠিক আছে, মার্জিন অ্যাকাউন্টের বিষয়টা হচ্ছে যে আমি যদি ব্রোকারেজ হাউসে মার্জিন অ্যাকাউন্ট ওপেন করি তাহলে আমার নিজের টাকার পাশাপাশি আমি ব্রোকারেজ হাউস থেকে বা ব্রোকারেজ ফার্ম থেকে ঋণ সুবিধাও পাবো। আর আমি যদি ক্যাশ অ্যাকাউন্ট ওপেন করি তাহলে শুধুমাত্র নিজের টাকাই সিকিউরিটি ক্রয় বিক্রয় করতে হবে, দালালি প্রতিষ্ঠান নিকট থেকে কোনোরূপ আর্থিক সহায়তা পাওয়া যাবে না। যেমন আমার শেয়ার বিজনেস আছে, আমি ক্যাশ অ্যাকাউন্ট ওপেন করেছি। তো ক্যাশ অ্যাকাউন্ট ওপেন করার অর্থ হইলো আমার অ্যাকাউন্টে আমার নিজের যত টাকা আছে আমি সেই টাকা দিয়েই সিকিউরিটি ক্রয় করতে পারি, আবার ওই ক্রয়কৃত সিকিউরিটি আমি কিছুদিন পর চাইলে বিক্রি করতে পারি। কিন্তু যারা মার্জিন অ্যাকাউন্ট ওপেন করে, মার্জিন অ্যাকাউন্ট ওপেন করলে কি হয়, যেমন আমার অ্যাকাউন্টে 50,000 টাকা আছে, আমি হাউস থেকে আরো 30,000 টাকা ঋণ করলাম, এরপর 80,000 টাকা দিয়ে আমি কোনো শেয়ার কিনলাম। তো মার্জিন অ্যাকাউন্ট থাকলে আমি হাউসের থেকে ঋণ নিতে পারবো, কিন্তু ক্যাশ অ্যাকাউন্ট ওপেন করলে আমি ব্রোকারেজ হাউস বা ব্রোকারেজ প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ধরনের ঋণ সুবিধা পাবো না, সম্পূর্ণ নিজের টাকায় বিজনেস করতে হবে। এই হচ্ছে বিষয়। এরপর মার্জিন কাকে বলে, মার্জিন এর বাংলা অর্থ হচ্ছে বিনিয়োগকারীর শর্ত। এখন বিনিয়োগকারীর শর্ত কি, ক্রয়কৃত সিকিউরিটির মোট মূল্যের যতটা অংশ বিনিয়োগকারীর নিজের অর্থে ক্রয় করা হয় তাকেই মার্জিন বা বিনিয়োগকারীর শর্ত বলে। কি বললাম, ক্রয়কৃত সিকিউরিটির মোট মূল্যের যতটা অংশ বিনিয়োগকারীর নিজের অর্থে ক্রয় করা হয় তাকেই মার্জিন বা বিনিয়োগকারীর শর্ত বলে। যেমন আমি 10,000 টাকার শেয়ার কিনছি, হ্যাঁ, এখন এই 10,000 টাকার শেয়ারের মধ্যে, হ্যাঁ, 10,000 টাকার শেয়ারের মধ্যে যতটা অংশ আমার নিজের অর্থে ক্রয় করা হয়েছে তাকেই মার্জিন বা বিনিয়োগকারী শর্ত বলে। আমি 10,000 টাকার মধ্যে নিজের পকেট থেকে 6,000 টাকা বিনিয়োগ করেছি, ওই 6,000 টাকাকেই বলা হবে মার্জিন বা বিনিয়োগকারী শর্ত। দেখো তো এখানে যেই যেই সংজ্ঞাগুলো পড়াইছি এই সংজ্ঞাগুলো আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা, কারো কোনো কোশ্চেন আছে এই সংজ্ঞাগুলো নিয়ে? সবাই কি বুঝতে পারছি? একটু রেসপন্স করতে হবে, ঠিক আছে? একদম রোবটের মতো তোমরা শুনছো কথাগুলো তাহলে কিন্তু হবে না, একটু রেসপন্স করতে হবে। আমরা কি বুঝতে পারছি? স্যার আমরা বাসায় আবার পরে পরে যদি সমস্যা হয় কাল আগামীতে জানাবো আবার স্যার, দেখি স্যার আচ্ছা এমনিতে ভালোই হচ্ছে। আচ্ছা ঠিক আছে। সমস্যা আচ্ছা ঠিক আছে, যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কোশ্চেন করো, আমি আপাতত পড়াচ্ছি, যতটুকু সম্ভব ডিটেলসে বুঝে বুঝে পড়াচ্ছি, ঠিক আছে? কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কোশ্চেন করো। আচ্ছা এরপর জি আমরা, স্যার, অবশ্যই স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপর আমরা জানবো হচ্ছে মার্জিন দুই ধরনের, এক হচ্ছে ইনিশিয়াল মার্জিন, আরেকটা হচ্ছে মেইনটেনেন্স মার্জিন। এখন ইনিশিয়াল মার্জিন জিনিসটা কি, ইনিশিয়াল মার্জিনের বাংলা অর্থ হচ্ছে প্রারম্ভিক মার্জিন। কোনো লেনদেন শুরু করার সময় বিনিয়োগকারীকে মোট লেনদেন মূল্যের যতটা অংশ অবশ্যই প্রদান করতে হয় তাকে ইনিশিয়াল মার্জিন বা প্রারম্ভিক মার্জিন বলে। আমি ঘটনাটা আবার একটু বলতেছি, ইনিশিয়াল মার্জিন যার বাংলা অর্থ হচ্ছে প্রারম্ভিক মার্জিন, কোনো লেনদেন শুরু করার সময় বিনিয়োগকারীকে মোট লেনদেন মূল্যের যতটা অংশ অবশ্যই প্রদান করতে হয় তাকে ইনিশিয়াল মার্জিন বা প্রারম্ভিক মার্জিন বলে। মানে আমি কোনো শেয়ার ক্রয় করব, ওই শেয়ারের যে মোট লেনদেন মূল্য, সেই মোট লেনদেন মূল্যের যতটা অংশ অবশ্যই আমার নিজের পকেট থেকে প্রদান করতে হবে, হ্যাঁ, তাকে ইনিশিয়াল মার্জিন বা প্রারম্ভিক মার্জিন বলে। আমি একটা প্র্যাকটিক্যালি উদাহরণ দিচ্ছি, ধরো আমি 100 টাকার শেয়ার ক্রয় করব। এখন এই 100 টাকার মধ্যে আমার নিজের হচ্ছে 60 টাকা, আর বাকি 40 টাকা আমি ঋণ নিয়েছি ব্রোকারেজ ফার্ম থেকে। তাহলে 100 টাকার মধ্যে 60 টাকা আমার নিজের, অর্থাৎ 60% টাকা আমার নিজের, আর 100 টাকার মধ্যে 40 টাকা ঋণ, অর্থাৎ 40% হচ্ছে ঋণ। তো 100 টাকার মধ্যে 60 টাকা নিজের, অর্থাৎ 60% টাকা নিজের, এই 60% টাকাকেই বলা হয় ইনিশিয়াল মার্জিন বা প্রারম্ভিক মার্জিন। আমি যদি হচ্ছে 100 টাকার শেয়ার কিনি, এই 100 টাকা শেয়ারের মধ্যে আমার নিজের টাকা হচ্ছে 60 টাকা আর 40 টাকা হচ্ছে ঋণ। তো 100 টাকার মধ্যে নিজের যদি 60 টাকা হয় তাহলে বলতে পারি না 60% টাকা আমার নিজের।
তাহলে এই যে নিজের 60% টাকা, এটি হচ্ছে ইনিশিয়াল মার্জিন বা প্রারম্ভিক মার্জিন, অর্থাৎ লেনদেন শুরু করার সময় বিনিয়োগকারীকে মোট লেনদেন মূল্যের যতটা অংশ অবশ্যই প্রদান করতে হয় তাকে ইনিশিয়াল মার্জিন বা প্রারম্ভিক মার্জিন বলে। এই যে মোট লেনদেন মূল্য হচ্ছে 100 টাকা, 100 টাকার মধ্যে 60% টাকা আমার নিজের পকেট থেকে প্রদান করতে হবে, তাহলে এই 60% কি বলা হবে? ইনিশিয়াল মার্জিন বা প্রারম্ভিক মার্জিন। আচ্ছা, এখন আমরা মেইনটেন্যান্স মার্জিন বা রক্ষণাবেক্ষণ মার্জিনকে এটা একটু বুঝবো। মেইনটেন্যান্স মার্জিন এর বাংলা অর্থ হচ্ছে রক্ষণাবেক্ষণ মার্জিন। মার্জিন হিসাবে সবসময় যে ন্যূনতম ইকুইটি, ঠিক আছে, মার্জিন হিসেবে সবসময় যে ন্যূনতম ইকুইটি বা নিজস্ব তহবিল বজায় রাখতে হয় তাকেই মেইনটেন্যান্স মার্জিন বা রক্ষণাবেক্ষণ মার্জিন বলে। এখন এই মেইনটেন্যান্স মার্জিন বা রক্ষণাবেক্ষণ মার্জিন বিষয়টা খুবই ক্রিটিক্যাল, অনেকেই বুঝতে পারে না। আমি যতটুকু সম্ভব উদাহরণ দিয়ে সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো, মেইনটেন্যান্স মার্জিন বিষয়টা হচ্ছে একটা শর্ত, মানে আমি যেই হাউস থেকে 40 টাকা ঋণ নিয়েছি, ওই হাউস আমাকে একটা শর্ত দেয়, সেই শর্তটাকে আমরা বলি মেইনটেন্যান্স মার্জিন বা রক্ষণাবেক্ষণ মার্জিন। শর্তটা কি? ধরো তারা আমাকে বলল কি, যে আপনি যে 100 টাকা শেয়ার কিনেছেন, এর মধ্যে নিজের হচ্ছে 60 টাকা, অর্থাৎ 60% টাকা আপনার নিজের, আর ঋণ হচ্ছে 40 টাকা বা 40% হচ্ছে আপনার ঋণ। এখন শেয়ারের দাম যদি কমে, তাহলে এই নিজের যে পার্সেন্টেজটা না, এটাও কমতে থাকে। তো এটা কমতে 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 ধরো মেইনটেন্যান্স মার্জিনে যে শর্তটা থাকবে তার নিচে নামতে পারবে না। যেমন মেইনটেন্যান্স মার্জিন হচ্ছে 30% যদি প্রশ্নে বলা থাকে, বা যেই হাউস থেকে আমি ঋণ নিয়েছি তারা আমাকে শর্ত দিয়েছে আমার মালিকানা 30% রাখতে হবে। কেনার সময় তো আমার মালিকানার 60%ই আছে, কিন্তু শেয়ারের দাম যদি 100 থেকে কমতে থাকে, তাহলে আমার এই পার্সেন্টেজটাও কমে যাবে। কমতে কমতে যদি এমন পর্যায়ে চলে আসে যে 20% মালিকানায় চলে আসে, বা আমার মালিকানা 10%-এ চলে আসে, হ্যাঁ, তাহলে কিন্তু আমি যেই শর্তটা দিয়েছি সেই শর্তটা কিন্তু ভঙ্গ করলাম। শর্ত অনুযায়ী তারা বলছিল কি, যে আমার মালিকানা 30% রাখতে হবে। তো শেয়ারের দাম যতই কমুক, আমার মালিকানা 30%-এর নিচে নামতে পারবে না। যদি আমার মালিকানা 30%-এর নিচে নেমে যায়, তাহলে আমার অ্যাকাউন্ট কি করা হবে? রেস্ট্রিক্টেড করে দেওয়া হবে, অর্থাৎ ওই অ্যাকাউন্ট থেকে আমি আর লেনদেন করতে পারবো না। হ্যাঁ, লেনদেন করার উপায় আছে। আমার হচ্ছে ওই অ্যাকাউন্টে নগদ টাকা জমা দিতে হবে, অথবা আমি কিছু শেয়ার বিক্রি করে ঋণ শোধ করে দিতে পারি। এই দুইটা উপায়ে আমি আমার রেস্ট্রিকশন উঠাইতে পারি এবং ওই অ্যাকাউন্ট থেকে আমি শেয়ার ক্রয় বিক্রয় করতে পারি। তাহলে মেইনটেন্যান্স মার্জিনের বিষয়টাই হচ্ছে এরকম, যে আমি যখন শেয়ার কিনবো, শেয়ারের দাম যদি কমতে থাকে, তাহলে আমার এই মালিকানার যে পার্সেন্টেজটা আছে, যেটাকে আমরা অ্যাকচুয়াল মার্জিন বলে থাকি, যখন শেয়ারের দাম কমে তখন এই অ্যাকচুয়াল মার্জিনের পার্সেন্টেজটাও কমতে থাকে। তো কমতে কমতে যদি কখনো মেইনটেন্যান্স মার্জিনের যে শর্তটা আছে, ধরো 30% বা 35% সাধারণত শর্তটা থাকে, তো যদি ওই 30%-এর নিচে নেমে যায়, তাহলে আমার অ্যাকাউন্টটা কি করা হয়? রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়। ওই রেস্ট্রিক্টেড ছুটানোর উপায় কি? হয় আমার অ্যাকাউন্টে নগদ টাকা জমা দিতে হবে, মানে যতটুকু গ্যাপ আছে সেটা পূরণ করার জন্য হয় নগদ টাকা জমা দিতে হবে, অথবা শেয়ার বিক্রি করে আমাদের ঋণ শোধ করতে হবে। কিছু ঋণ শোধ করলে আমার ওই মালিকানাটা আবার 30%-এ চলে আসবে। হ্যাঁ, মানে যেটা মেনটেন করতে বলছে, সেই মালিকানা যদি 30% চলে আসে, আমার অ্যাকাউন্টের রেস্ট্রিকশন উঠাই দিবে, আমি আবার ওই অ্যাকাউন্ট থেকে শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবো। তো আমরা একটা প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে বুঝি। ধরো শেয়ার যখন আমরা কিনি, তখন কিন্তু শেয়ারের দাম বাড়তে থাকে বা কমতে থাকে, ঠিক আছে? তো ধরো আমরা একটা শেয়ারের গ্রাফ দেখতে পাচ্ছি। এখন আমি শেয়ার কিনেছি ধরো এইখানে, ঠিক আছে, ধরো এইখানে হচ্ছে শেয়ারের দাম হচ্ছে 100 টাকা। এখন আমি 100 টাকা দিয়ে শেয়ার কিনলাম। এখন ওই শেয়ারের দাম কি করতেছে? একটু পর কমতেছে। হ্যাঁ, কমতে 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 একটা পর্যায়ে দেখলাম যে শেয়ারের দাম 50 টাকা হয়ে গেল। ঠিক আছে, শেয়ারের দাম 50 টাকা হয়ে গেল। এখন যদি শেয়ারের দাম 50 টাকা হয়ে যায়, তাহলে ঋণ তো 40 টাকা 40 টাকাই আছে। শেয়ারের দাম 50 টাকা হয়েছে। শেয়ারের দাম কত হয়েছে? শেয়ারের দাম 50 টাকা হয়েছে। এখন শেয়ারের দাম যদি 50 টাকা হয়, ঋণ কি বাড়বে না কমবে? ঋণ তো ফিক্সডই থাকবে। আমি 100 টাকা করে শেয়ার কিনছিলাম, ওই শেয়ারের দাম কমে 50 টাকা হয়েছে, কিন্তু আমাদের ঋণ তো 40 টাকাই আছে। তাহলে বাকি 10 টাকা আমার নিজের টাকা বলে বিবেচিত হবে। বাকি 10 টাকা আমার নিজের টাকা বলে বিবেচিত হবে। তো তখন কি 60% 40% ওই রেশিওটা মিলবে? না, মিলবে না। তখন রেশিওটা হয়ে যাবে এরকম 20% 80%। এখন মেইনটেন্যান্স মার্জিনের একটা শর্ত, ধরো হচ্ছে যে আমাকে ঋণ দিয়েছে সে বলে দিয়েছিল যে আমার মালিকানা মেনটেন করতে হবে 30%। এখন কোনো কারণে শেয়ারের দাম এতই কমছে, আমার মালিকানা কিন্তু 20%-এ চলে আসছে। যদি 50 টাকা শেয়ারের দাম হয়, সেক্ষেত্রে আমি দেখবো যে আমার মালিকানাটা আছে 20% আর ঋণ হচ্ছে 80%। ঠিক আছে, সো এই যে মালিকানা যখন 30%-এর নিচে নেমে গেছে, 20%-এ চলে আসছে, তখন কিন্তু যেই ব্রোকারেজ হাউস আমাকে ঋণ দিছে সে আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিবে, অর্থাৎ ওই অ্যাকাউন্ট থেকে আমি আর শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবো না। তো ক্রয় বিক্রয় করার জন্য আমার কি করতে হবে, বা রেস্ট্রিকশন উঠানোর জন্য আমার কি করতে হবে? এই যে এখানে 10% গ্যাপ আছে, মানে 30% তো শর্ত, আমার মালিকানা 20% আছে, তো 10% একটা গ্যাপ আছে, আমি ওই গ্যাপটা নগদ টাকা জমা দিয়ে পূরণ করতে পারি। যদি আমার পকেট থেকে বা বাসা থেকে টাকা এনে
আমি হচ্ছে ওই যে 10% যে গ্যাপ আছে ওইটা যদি আমি অ্যাকাউন্টে নগদ টাকা জমা দিই, তখন তো আমার মালিকানা আবার 30% চলে আসবে। তখন আমার রেস্ট্রিকশনটা উঠে যাবে, আমি আবার শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবো। অথবা আমার কাছে যদি নগদ টাকা না থাকে, তাহলে আমি কিছু শেয়ার সেল করে তাদের ঋণ কিছু শোধ করব। যদি কিছু ঋণ শোধ করি, তখন আবার আমার মালিকানা 30%-এ চলে আসতে পারে। তখন আমার রেস্ট্রিকশনটা উঠে যাবে, আমি আবার শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবো। এই হচ্ছে বিষয়। তো মেইনটেন্স মার্জিন এটা আমাদের প্রায় প্রতিটা অঙ্কেই থাকবে, মানে যখন একটু অ্যাডভান্স অঙ্কগুলো করবো আর কি, মানে একটু বড় অঙ্কগুলো করবো, তখন মেইনটেন্স মার্জিনের পার্সেন্টেজগুলো থাকবে। এটা একটা শর্ত যে 30% শর্ত দিছে, তার মানে মালিকানাটা 30% মেনটেন করতে হবে, এই জাস্ট বিষয়। কোনো কারণে যদি মালিকানা 30%-এর নিচে নেমে আসে, যেমন 20% বা 28%, 29%, 30%-এর নিচে নেমে গেলেই বুঝতে হবে মার্জিন কল করা হবে, অর্থাৎ আমার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেওয়া হবে। আমি ওই অ্যাকাউন্ট থেকে শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবো না। ক্রয় বিক্রয় করার উপায় কি? হয় নগদ টাকা জমা দিতে হবে, না হলে কিছু শেয়ার বিক্রি করে আমাদের ঋণ শোধ করতে হবে কিছু। সেই ক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশন উঠে যায় এবং আমরা শেয়ার ক্রয় বিক্রয় করতে পারি। এই হচ্ছে বিষয়। আমাদের থিওরিগুলো মোটামুটি শেষ, আশা করি থিওরিগুলো তোমরা বুঝতে পারছো, বা রেকর্ড ক্লাস আমি দিয়ে দিব, সেগুলো আবার দেখবা। যেখানে যেখানে প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবা যদি কোনো প্রবলেম ফেস করো। আমরা এই চ্যাপ্টারের অঙ্ক করার জন্য কিছু সূত্র শিখবো আর কি, ঠিক আছে? আজকে আমি 3টা সূত্র নিয়ে আলোচনা করি। আমাদের টোটাল 7টা সূত্র আছে। আজকে 3টা সূত্র আলোচনা করে আমরা হচ্ছে শীটের 1 এবং 3 দুইটা অঙ্কের সমাধান করা শিখবো। তো ইনিশিয়াল মার্জিন যদি বের করতে বলে, তাহলে আমরা আইএম বের করব। ইনিশিয়াল মার্জিনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইএম। আইএম বের করার দুইটা ফর্মুলা আছে। আমরা 1 নম্বর ফর্মুলা দিয়ে ইনিশিয়াল মার্জিন বের করতে পারি, ওন ফান্ড ভাগ টোটাল ভ্যালু। ওন ফান্ড এটা আমাদের প্রশ্নে দেয়া থাকবে। ওন ফান্ড মানে হচ্ছে আমার নিজের টাকা কত, হ্যাঁ, আমি নিজের টাকা কত বিনিয়োগ করতেছি। আর টোটাল ভ্যালু মানে হচ্ছে আমি মোট কত টাকার শেয়ার কিনতেছি, সেটা হচ্ছে টোটাল ভ্যালু। যেমন আমি মোট শেয়ার কিনতেছি 100 টাকার, তাহলে এটা হচ্ছে টোটাল ভ্যালু। এখন 100 টাকার মধ্যে আমার নিজের হচ্ছে 60 টাকা, ওইটা হচ্ছে আমাদের ওন ফান্ড বা ওএফ এর মান। তো ওন ফান্ডকে ভি দিয়ে ভাগ করলে ইনিশিয়াল মার্জিন বা আইএম এর মান বের হবে। অথবা আমরা চাইলে দ্বিতীয় সূত্রটাও প্রয়োগ করতে পারি, ভি মাইনাস ডি ডিভাইড বাই ভি। এই সূত্র প্রয়োগ করে ইনিশিয়াল মার্জিন বের করা যায়। এখানে ভি হচ্ছে টোটাল ভ্যালু আর ডি হচ্ছে ডেফ ফান্ড। ঠিক আছে, আমাদের অঙ্কের মধ্যে ধরো ডেফ ফান্ড দেওয়া আছে, টোটাল ভ্যালু দেওয়া আছে, তখন টোটাল ভ্যালু থেকে ডেফ ফান্ড বিয়োগ করবো এবং ভি দিয়ে ভাগ করব, তাহলে আমাদের ইনিশিয়াল মার্জিন বের হয়ে যাবে। দুইটার সেম রেজাল্টই আসে। কেউ যদি ওন ফান্ড ভাগ ভি এই সূত্র প্রয়োগ করো, যেই রেজাল্ট আসবে, আবার কেউ যদি ভি মাইনাস ডি ডিভাইড বাই ভি এই সূত্র প্রয়োগ করো, একই রেজাল্ট আসবে। আসলে দুইটা একই সূত্র, কারণ ভি থেকে ডি বাদ দিলেই ওন ফান্ড বের হয়। ভি মানে কি টোটাল ভ্যালু, আর ডেফ ফান্ড মানে কি ঋণ। তো টোটাল ভ্যালু থেকে যদি ঋণ বাদ দেই, তাহলে তো ওন ফান্ড বের হয়ে যাচ্ছে। তাহলে ভি থেকে ডি বাদ দিলে সেটাই হচ্ছে ওন ফান্ড। তাহলে এখানে ওন ফান্ড ভাগ ভি দিলে যে রেজাল্ট আসবে, ভি মাইনাস ডি ডিভাইড বাই ভি, এই সূত্র প্রয়োগ করলেও একই রেজাল্ট আসবে। এরপর আসো রিকোয়ার্ড ক্যাশ। রিকোয়ার্ড ক্যাশ বের করার সূত্র হচ্ছে ভি গুণন আইএম। এখন ভি মানে তো আমরা বুঝতেই পারছি যে টোটাল ভ্যালু, আর আইএম মানে হচ্ছে ইনিশিয়াল মার্জিন, অর্থাৎ কত পার্সেন্ট টাকা আমার নিজের তহবিল থেকে বিনিয়োগ করতে হবে। আমরা সেই পার্সেন্টেজটাকে বলি হচ্ছে ইনিশিয়াল মার্জিন। তো ভি এর সাথে ইনিশিয়াল মার্জিন গুণ করলে রিকোয়ার্ড ক্যাশ বের হয়ে যাবে। অর্থাৎ আমাদের অঙ্কের মধ্যে রিকোয়ার্ড ক্যাশ যখন বের করতে বলে, আমরা ভি গুণন আইএম এই সূত্রটা প্রয়োগ করি। এখন এইটার যে রেজাল্টটা আসে, এই পরিমাণ টাকা আমার অ্যাকাউন্টে জমা দিতে হবে এবং বাকি টাকা ঋণ পাবো এবং আমি টোটাল ভ্যালুর শেয়ারগুলো কিনতে পারবো। ঠিক আছে, মানে অনেক সময় এরকম বলে না যে আমি 10,000 টাকার শেয়ার কিনবো, এখন 10,000 টাকার মধ্যে 60% টাকা আমার নিজের। এখন ওই 60%কে তুমি যদি টাকায় কনভার্ট করো, সেটি হচ্ছে রিকোয়ার্ড ক্যাশ। মানে জানতে চাইলো যে 60% টাকা তো তোমার নিজের, তাহলে তোমার নগদ টাকা কত দিতে হবে? হ্যাঁ, ওইটাই হচ্ছে রিকোয়ার্ড ক্যাশ। তো তুমি টোটাল ভ্যালু যেহেতু পাইলা 10,000, ওর মধ্যে 60% টাকা তুমি নিজের পকেট থেকে দিবা, তাহলে 10,000-এ 60% করলে তোমার পকেট থেকে 6,000 টাকা দিতে হবে। এই 6,000 টাকা হচ্ছে রিকোয়ার্ড ক্যাশ। একদম সহজ একটা বিষয়। আর অ্যাকচুয়াল মার্জিন বের করতে বললে আমরা এএম বের করবো। এএম বের করার সূত্র হচ্ছে সিভিএস মাইনাস ডি ডিভাইড বাই সিভিএস। সিভিএস হচ্ছে কারেন্ট ভ্যালু অফ স্টক। ঠিক আছে, আমরা এটা প্রশ্নের মধ্যে কিছু মান থেকে আমরা বের করে নিব আর কি। কারেন্ট ভ্যালু স্টক কত, এটা সাধারণত অঙ্কে সরাসরি দেওয়া থাকে না, আমরা কারেন্ট ভ্যালু স্টক বের করে নিই। ঠিক আছে, সো কারেন্ট ভ্যালু স্টক এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিভিএস। সিভিএস থেকে আমরা ডেফ ফান্ড অর্থাৎ ডি বিয়োগ করব এবং তাকে সিভিএস দিয়ে ভাগ করব, তাহলেই পাওয়া যাবে অ্যাকচুয়াল মার্জিন। হ্যাঁ, অ্যাকচুয়াল মার্জিন এটা আমাদের সরাসরি বের করতে বলে, তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করে অ্যাকচুয়াল মার্জিন বের করতে পারবো। তো এই 3টা সূত্রই আপাতত থাকুক, তোমরা 3টা সূত্র পড়ে ফেলবা ভালো করে। আমরা হচ্ছে 3 সূত্রের আলোকে 2-1টা অঙ্কের সমাধান করা শিখি। আমাদের শীটের 1 নম্বর যে ফর্মুলা, শীটের 1 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা একটু দেখি। ওকে, স্ক্রিনে আমরা 1 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে সাপোজ দ্যাট, ধরে নাও দ্য ইনভেস্টর ইনিশিয়ালি পেইজ টাকা 6,000, সরি, সাপোজ দ্যাট দ্য ইনভেস্টর ইনিশিয়ালি পেইজ টাকা 6,000। ধরে নাও একজন বিনিয়োগকারী প্রাথমিকভাবে 6,000 টাকা পরিশোধ করেছে।
টুয়ার্ড দ্য পারচেজ অফ টাকা 10,000 ওর্থ অফ স্টক। 10,000 টাকার স্টক ক্রয় করার জন্য একজন বিনিয়োগকারী প্রাথমিকভাবে 6,000 টাকা পে করছে। তাহলে এই 6,000 টাকা হচ্ছে সে নিজের পকেট থেকে পরিশোধ করছে। দ্যাটস ওয়াই এই 6,000কে আমরা বলবো ওন ফান্ড। আর মোট 10,000 টাকা শেয়ার ক্রয় করতে চাচ্ছে, এই 10,000 টাকা হচ্ছে টোটাল ভ্যালু। তো আমরা ওন ফান্ড পেয়ে গেছি। হ্যাঁ, ওন ফান্ড হচ্ছে 6,000 টাকা। ওন ফান্ড হচ্ছে 6,000 টাকা। আর এই 10,000 টাকা হচ্ছে টোটাল ভ্যালু, যাকে আমরা ভি দ্বারা প্রকাশ করব। আর এটা হচ্ছে আমাদের ওন ফান্ড। ঠিক আছে, এখানে আমি পাশে লিখে দিলাম ওন ফান্ড বা ওএফ। এখন এই 10,000 টাকার শেয়ার কিভাবে আসলো? এই যে এখানে বলা আছে 100 শেয়ার 100 টাকা করে দাম। তুমি গুণ করো, 100 শেয়ারের সাথে 100 টাকা গুণ করো, 10,000 টাকা হচ্ছে টোটাল ভ্যালু। তার মানে টোটাল তুমি 10,000 টাকা শেয়ার কিনবা, এর মধ্যে 6,000 টাকা নিজের পকেট থেকে পরিশোধ করছো। তাহলে এই 6,000 টাকা হচ্ছে ওন ফান্ড, 10,000 টাকা হচ্ছে টোটাল ভ্যালু। এখন বলছে বোরোইং। বোরোইং মানে ঋণ করতেছি। রিমেনিং টাকা 4,000, বাকি 4,000 টাকা আমরা ঋণ করেছি। মানে 10,000 টাকার শেয়ার কিনবো, 6,000 টাকা নিজের পকেট থেকে দিচ্ছি, আর বাকি 4,000 টাকা আমি ঋণ করতেছি। এটা ডেপ ফান্ড বা ডি এর মান। এখন বলা হয়েছে হোয়াট ইজ ইনিশিয়াল মার্জিন। ইনিশিয়াল মার্জিন কত বা আইএম কত সেটা আমাদেরকে বের করতে বলছে। সো আমরা গিভেন দিয়ে যা যা আছে লিখে ফেলবো। টোটাল 10,000 টাকার শেয়ার কিনবো, সো টোটাল ভ্যালু হবে 10,000 টাকা। 6,000 টাকা নিজের পকেট থেকে দিব, এই 6,000 টাকা হচ্ছে ওন ফান্ড। এই যে ওন ফান্ড, ওএফ এর মান হচ্ছে 6,000 টাকা। আর ঋণ করব 4,000, এই 4,000 টাকা হচ্ছে ডেপ ফান্ড। এই যে ডেপ ফান্ড, ডি এর মান হচ্ছে 4,000। বের করতে বলছে ইনিশিয়াল মার্জিন, লিখলাম ইনিশিয়াল মার্জিন আইএম সমান সমান হোয়াট। উইনো দিয়ে আমরা আইএম এর সূত্র বসাই দিলাম, ভি মাইনাস ডি ডিভাইড বাই ভি। এখন আমরা জাস্ট সূত্রের মধ্যে মান বসাবো। ভি হচ্ছে 10,000, ডি হচ্ছে 4,000, ভি হচ্ছে 10,000। ক্যালকুলেশন করলে 0.60 অথবা 60% টাকা হচ্ছে ইনিশিয়াল মার্জিন। এটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। তো কেউ চাইলে প্রথম সূত্র দিয়েও সমাধান করতে পারো, একই রেজাল্ট আসবে। কেউ যদি মনে করো যে না আমি এই সূত্র প্রয়োগ করব না, আমি ইনিশিয়াল মার্জিনের প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব, যে ওন ফান্ড ভাগ হচ্ছে ভি, একই রেজাল্ট আসবে। ওন ফান্ড হচ্ছে 6,000 টাকা আর ভি হচ্ছে 10,000 টাকা, ভাগ করে দিলে 0.60 হচ্ছে ইনিশিয়াল মার্জিন। ঠিক আছে, অর দিয়ে আমরা 60% লিখে দিব। এটি হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। আমরা কি 1 নম্বর অঙ্ক বুঝতে পেরেছি সবাই? স্যার বুঝছি স্যার। আচ্ছা, দুইটার যে কোনো একটা সূত্র প্রয়োগ করলেই আমাদের হচ্ছে 60% করে আসে। যে কোনো একটা প্রয়োগ করবো আমরা। ঠিক আছে, এটা কিন্তু অল্টারনেটিভ, এটা জাস্ট অল্টারনেটিভ ওয়ে, দুইটা করতে হবে না, এটা অল্টারনেটিভ। সমস্যা নাই। আচ্ছা, এরপর 2 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি 3 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাচ্ছি। আমরা কি শীট আজকেই পাবো না? হ্যাঁ হ্যাঁ, আজকেই পাবো। আমি ক্লাসটা শেষ করেই ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ড্রাইভ লিঙ্ক, হ্যাঁ আজকে দিয়ে দিব, সমস্যা নেই। 3 নম্বর যে অঙ্কটা আছে এখানে বলা হয়েছে দ্য ইনিশিয়াল ব্যালেন্স শিট অফ এন ইনভেস্টর ইজ অ্যাজ ফলোস। বলছে একজন বিনিয়োগকারীর প্রাথমিক ব্যালেন্স শিট নিচে দেওয়া আছে। সো আমরা খুব ছোট্ট একটা ব্যালেন্স শিট দেখতে পাচ্ছি। এখানে অ্যাসেট দেওয়া আছে, অ্যাসেটের মধ্যে আছে ভ্যালু অফ স্টক, একদম ডানে আছে 10,000 টাকা। এই 10,000 টাকা কিভাবে আসে? 100 শেয়ার 100 টাকা করে দাম। সো 100 সাথে 100 গুণ করলে ভ্যালু অফ স্টক 10,000 টাকাই আসে। এটাই যোগফল নামাইছে 10,000ই। তো আমরা অ্যাসেট পাশে ব্যালেন্স পাচ্ছি টোটাল 10,000 টাকার। লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি লোন আছে 4,000 টাকা আর ইকুইটি বা ওন ফান্ড আছে 6,000 টাকা। দুইটাকে যোগ করলে 10,000 টাকা হচ্ছে লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। সো ব্যালেন্স শিটের দুই পাশ কিন্তু মিলেই গেছে। এখন বলছে ইফ দ্য স্টক প্রাইস ডিক্লাইন্স টু টাকা 70 পার শেয়ার, যদি স্টকের দাম কমে 70 টাকা হয়। 100 টাকা করে শেয়ারের দাম ছিল, তাই না? 100 টাকার শেয়ার হঠাৎ করে কমে গেছে, কমে কত টাকা হয়েছে? 70 টাকা হয়েছে। এই যে বলে দিয়েছে ইফ স্টক প্রাইস ডিক্লাইন্স টু টাকা 70 পার শেয়ার, যদি শেয়ারের দাম কমে 70 টাকা হয়, দেন ক্যালকুলেট অ্যাকচুয়াল মার্জিন অফ দ্য ইনভেস্টর, তাহলে বিনিয়োগকারীর প্রকৃত মালিকানা সত্ত্ব নির্ণয় করো বা অ্যাকচুয়াল মার্জিন নির্ণয় করো। তো আমরা অ্যাকচুয়াল মার্জিন বের করার জন্য ওই যে সূত্র প্রয়োগ করবো, সিভিএস মাইনাস ডি ডিভাইড বাই সিভিএস। এই সূত্র প্রয়োগ করলে আমরা অ্যাকচুয়াল মার্জিন বের করতে পারবো। অ্যাকচুয়াল মার্জিন মূলত তখনই বের করতে বলে যখন শেয়ারের দাম বাড়ে বা কমে। ঠিক আছে, এখানে যেরকম শেয়ারের দাম ড্রপস করে 70 টাকা হয়েছে না, এই 70 টাকাতে আমরা যেই মালিকানার হারটা বের করি সেটাই হচ্ছে অ্যাকচুয়াল মার্জিন। বা শেয়ারের দাম বাড়ার পরে আমরা প্রকৃত মালিকানাটা বের করি, বা শেয়ারের দাম কমার পরেই প্রকৃত মালিকানাটা বের করি। তো আমাদের অ্যাকচুয়াল মার্জিন বের করতে বলছে। আমরা গিভেন দিয়ে যা যা আছে একটু লিখে ফেলবো। প্রথমে গিভেন দিয়ে লিখবো কারেন্ট ভ্যালু অফ স্টক, ব্র্যাকেটে লিখবো সিভিএস। এখন এই সিভিএস কিভাবে বের করব? 100 শেয়ার, প্রতিটার দাম এখন হচ্ছে 70 টাকা।
তাহলে 100 সাথে 70 গুণ করব, 7,000 টাকা হচ্ছে কারেন্ট ভ্যালু অফ স্টক বা সিভিএস এর মান। এরপরে হচ্ছে ডেপ ফান্ড বা ডি লিখতে হবে। ডি এর মান প্রশ্নেই আছে 4,000 টাকা, এই যে 4,000 টাকা লিখে দিলাম। এরপর লিখবো অ্যাকচুয়াল মার্জিন এম সমান হোয়াট, উইনো দিয়ে আমরা অ্যাকচুয়াল মার্জিন সূত্র বসাবো, সিভিএস মাইনাস ডি ডিভাইড বাই সিভিএস। এরপর আমরা হচ্ছে মান বসাই দিব। সিভিএস এর মান হচ্ছে 7,000 টাকা, তারপর ডেপ ফান্ড 4,000 টাকা এবং সিভিএস 7,000 দিয়েই ভাগ করতে হবে। সো ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি 42.86% হচ্ছে অ্যাকচুয়াল মার্জিন। এটি হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। তো আশা করি 3 নাম্বার অঙ্কটাও তোমরা বুঝতে পারছো। আমাদের 1, 2, 3 এই তিনটাই হোমওয়ার্ক থাকুক। যে বেসিকগুলো পড়াইছি সেই বেসিকগুলো তোমরা পড়বা, সূত্রগুলো পড়বা, আর হচ্ছে শীটের 1, 2, 3 এই তিনটা অঙ্ক এইচডব্লিউ করবা। তো এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।